এই তরুণদেরকে যারা বিভ্রান্ত করেছে। বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? 20 বছর তো আমরা কথা বলতে পারিনি। রাজনীতি কেন আততায়ী হতে হলো? ধাক্কা দিয়ে বাংলাদেশকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। রাষ্ট্র দুর্বল নাকি সরকারটা দুর্বল? তারপরে কিন্তু হাদিকে কিন্তু গুলিবিদ্ধ করা হলো। না, যেটা আপনার 2023-এ লেখা। কনস্টিটিউশন ব্যবহার করছেন জনগণের গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য। ভেরি সিম্পল। না, আমি নেতিবাচক ইতিবাচক কিছুই বলি নাই। তারা কি ভূমিকা পালন তার উপর ভিত্তি করে বুঝবো জানা বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে কি না যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর এই লড়াইটা অনেক বেশি বাড়লো কিনা? আমাদের সেনাবাহিনীর কাজ হচ্ছে আমার সীমান্ত রক্ষা করা। কি এই রাস্তা রাস্তা কি ভোটের বাক্স পাহারা দেওয়ার কোনো কাজ? গণঅভ্যুত্থানের পর প্রায় 17 মাস পেরিয়েছে। এই 1.5 বছর সময়ে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়ালো, সামনের বাংলাদেশ কোন দিকে যাবে, তাই নিয়ে পডকাস্টে আমরা আজকে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের অন্যতম একজন চিন্তক, অনেকে দার্শনিক বলেন, অনেকে বলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম তাত্ত্বিক নেতা। তার সাথে কথা বলবো। আমন্ত্রণ জানাচ্ছি ফরহাদ মজহারকে। ফরহাদ ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি কথা চলুক। আমি শুরুটা এইভাবে একটু করতে চাই। একটা গণঅভ্যুত্থান হলো, জুলাই আগস্ট একটা বড় গণঅভ্যুত্থান আমরা দেখলাম এক ধরনের বাংলাদেশের প্রত্যাশা নিয়ে। এই 16-17 মাস পর বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? আমি বলছি বাংলাদেশের তো এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে অর্জন আছে, কোনো সন্দেহ নেই। যেমন আপনার সঙ্গে কথা বলতে পারছি, 20 বছর তো আমরা কথা বলতে পারিনি। 2 নম্বরটি হলো গণ অভ্যুত্থান যে কোনো রাজনৈতিক আন্দোলনে জনগণের চেতনায় একটা রূপান্তর ঘটায় এবং এই রূপান্তরটা অধিকাংশ সময় ইতিবাচক। যেমন ধরুন, যদি আমরা এখন বলি যে 71-এ বাংলাদেশ স্বাধীন করার ভুল করেছি, এটা কিন্তু ঠিক নয়। আমরা ঠিকই করেছি, কারণ একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাবটা ঘটেছে। জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অবদানটা হচ্ছে যে এই প্রথম জনগণ কথাটা আলাদা রাজনৈতিক তাৎপর্য নিয়ে হাজির হয়েছে এবং যে জনগণের অভিপ্রায় কথাটা আমরা একটা বইতে পড়তাম, এই প্রথম জনগণের অভিপ্রায় কথাটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বর্গ হিসেবে হাজির হয়েছে। ফলে কিন্তু অর্জন কিন্তু প্রচুর। এখন কথা হচ্ছে সে অর্জনটুকু কি আমাদের যে প্রত্যাশা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না, উত্তর হচ্ছে না। 2 নম্বর হচ্ছে যে এখনকার যে বর্তমান পরিস্থিতি, এটা কি আমাদেরকে যে আমাদের যে কাঠামোগত সংকট বা বাংলাদেশ রাষ্ট্র গঠন করবার যে ভিত্তিগত দিক, এটা আমরা মজবুত করতে বসাতে পেরেছি কেন, উত্তর হচ্ছে না। কিন্তু এটা যে করার দরকার, এই প্রশ্ন এসে গেছে। ফলে আপনি থেকে নেতিবাচী বলতে পারবেন না। এখন আমাদের কি হয় বলি, আমাদের সমস্যাটা আমরা রাষ্ট্র এবং সরকারের মধ্যে গোলমাল পাকিয়ে ফেলার কারণে সরকারের ব্যর্থতাকে রাষ্ট্র গঠনের ব্যর্থতা আকারে মনে করি। আবার যখন আমার রাষ্ট্র গঠনের কর্তব্য সামনে আনতে হবে, তখন আমি সরকারের কাছে দাবি জানানো শুরু করি। সরকার তো চালিয়ে পারবে না এটা করতে, কারণ রাষ্ট্র গঠন তো জনগণ করে, রাষ্ট্র তো সরকার বানাইতে পারে না। জনগণই যেটা তৈরি করে সেটাই কিন্তু প্রতিভাত হয় রাজনীতিতে। যেমন ধরুন, যে একটা কথা আছে না, যেমন প্রজা তেমনি রাজা। ফলে আপনি যে সরকার পেয়েছেন, আপনি তেমন প্রজা ছিলেন বলেই সরকার পেয়েছেন। আপনি এর বেশি চিন্তা করতে পারেন। আপনি খেয়াল করেন যে গণ অভ্যুত্থানের পরে যতটুকু ন্যারেটিভ বাংলাদেশে যারা লেখালেখি করেছে, সব সময় তারা আলোচনা করেছে সরকার নিয়ে, রাষ্ট্র নিয়ে কোনো আলোচনা নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার না? তো এই মানদণ্ড দ্বারা তো আপনি বুঝতে পারবেন জনগণের মধ্যে, বিশেষত আমাদের বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে এবং গণমাধ্যমের কর্মীদের মধ্যে এই ব্যাপারে চেতনার মারাত্মক অভাব রয়েছে। তো এটা তো দোষ দিয়ে লাভ নাই। আমি ওই ইন্টেলেকচুয়াল জায়গাটায় একটু পরে আসবো। আপনার সম্পাদিত যে পত্রিকা সাপ্তাহিক চিন্তা, সেটার 22 ডিসেম্বরের সংখ্যার মূল স্টোরিটা আমি পড়ছিলাম। আপনি শিরোনাম করেছেন নির্বাচন, গণতন্ত্র এবং আততায়ী রাজনীতি। রাজনীতি কেন আততায়ী হতে হলো? যখন আপনি যখন যেমন আর্গুমেন্টটা কী করছেন আমরা, যে নির্বাচন দিলেই আপনি স্থিতিশীলতা আসবে। কিন্তু আমরা দেখলাম যে যেদিন আপনি এই শিডিউল ঘোষণা করলেন, তারপরে কিন্তু হাদিকে কিন্তু গুলিবিদ্ধ করা হলো। তার মানে অলরেডি আততায়ী রাজনীতিকে আপনি কিন্তু সামনে নিয়ে এসছেন, মানে রাজনৈতিক পরিসরে নিয়ে এসছেন, এবং একটা জুলাই যোদ্ধাকে হত্যা করা হলো। তা আপনি তো অলরেডি নির্বাচনের নাম করে একটা আততায়ী রাজনীতিকে আপনি ফিরিয়ে এনেছেন। এটা ঠেকাবেন কী করে আপনি এখন? কারণ এখন তো এই দুর্বল রাষ্ট্রের সুযোগে তো এরা তো অর্গানাইজ করবে। আপনি নির্বাচন এদিকে আপনি কী করে ঠেকাবেন, আপনি কী করে মোকাবিলা করবেন? আমি তো আমার সেনাবাহিনীর ক্ষমতা সম্পর্কে জানি, তাদের কতটুকু ক্ষমতা আছে। আমাদের এজেন্সিগুলোর ক্ষমতা সম্পর্কে আপনি যেমন জানেন, আমি তেমনি জানি। তারা কী করে এটাকে মোকাবিলা করবে? কারণ এই আততায়ী রাজনীতির সঙ্গে তো আন্তর্জাতিক ভূরাজনৈতিক স্বার্থ জড়িত। এটা করার মধ্যে ক্যাপাসিটিতে রাষ্ট্রের নাই, এটা করার ক্যাপাসিটি আমি ডক্টর ইউনূসেরও নাই। তাহলে তিনি ধাক্কা দিয়ে বাংলাদেশকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছেন, যেখানে উচিত ছিল জনগণের সঙ্গে আগে কথা বলা, জনগণের বক্তব্য শোনা। তিনি শুরু করলেন কি দ্বারা? তিনি লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে বসে কথা শুরু করলেন। লুটেরা মাফিয়া শ্রেণী কারা? তাদের প্রতিনিধি যারা রাজনৈতিক দল। এরা তো এত বছর তো বাংলাদেশকে এই অবস্থা নিয়ে এসছে, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের কোনো অবদান নেই।
আছে কি বলুন? মানে বাংলাদেশকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র আকারে গড়ে তোলবার ক্ষেত্রে রাজনৈতিক দলের অবদানটা কি? জিরো। তা আপনি ওদের সঙ্গে কথা বলে কী করে গণতন্ত্র কায়েম করবেন? তার তো উচিত ছিল জনগণের কাছে জিজ্ঞাসা করা যে তোমরা গণ অভ্যুত্থান করেছো, তোমরা বুলেট বুকে নিয়েছো, তোমরা পঙ্গু হয়ে আছো, তো এখন বলো বাংলাদেশ রাষ্ট্র তুমি কী চাও? এবং ইতিমধ্যে তিনি কিন্তু এতগুলো কমিশন করেছেন, কমিশনের মধ্যে উনি 6টা কমিশন দিয়ে তিনি একটা কি জাতীয় ঐক্য কমিশন করেন। তো বাকিগুলো কী হবে? আমাদের কি স্বাস্থ্য ইস্যু না? আমাদের অর্থনীতি ইস্যু না? দুর্নীতি আমাদের ইস্যু না? এগুলো কি? এগুলো তামাশা নাকি? তো আপনি এটা সিম্পল কী করে এই রাষ্ট্রের সরকার ফাংশন করে এটা পরিষ্কার দেখা যাচ্ছে। তার মানে তারা কোনো ক্রমে এই লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে একটা চুক্তি করে পালাতে চায়। মানে আপনি দুর্বল রাষ্ট্র বলছেন, মানে রাষ্ট্র দুর্বল নাকি সরকারটা দুর্বল? না, রাষ্ট্র দুর্বল হলে তো সরকারটা করতে পারেন। আপনি তো সরকার তো গঠন করতে দেন নাই। আপনি 8 তারিখে কী সরকার গঠন করলেন একটা প্রতি বিপ্লবী, মানে আপনি যেটাকে সাংবিধানিক প্রতিবিপ্লব ভেরি বলেন। গুড, মানে আপনি কনস্টিটিউশন ব্যবহার করছেন জনগণের গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য। ভেরি সিম্পল। আপনি গণ অভ্যুত্থান হয়েছে, আপনি তখন শেখ হাসিনার সংবিধানকে ব্যবহার করলেন গণ অভ্যুত্থানের বিরুদ্ধে, ফলে আপনি একটা হাসিনা ব্যবস্থা কায়েম রেখেছেন। তো এটা দুর্বল না? তো গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিল তারা তো জিনিসটা মেনেও নিল তখন। না, মেনে নিয়ে ছেড়ে বলতে পারবে না, কারণ তাদের কি শুনুন, ইয়াংরা শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতাচ্যুত করেছে, তার কাছ থেকে আপনি এর বেশি কী আশা করেন? এটা অন্যায় হবে। তারা যেটা করতে পেরেছে সে সময় ঐতিহাসিকভাবে তারা যে অবস্থানে ছিল, তারা একটা কোটা সংস্কার আন্দোলন করেছিল, সেখান থেকে এটাকে তারা বৈষম্য বিরোধী আন্দোলনটা করেছে, বৈষম্য বিরোধী আন্দোলনকে তারা একটা গণঅভ্যুত্থানের রূপ দিয়েছে। তো মারহাবা, এর চেয়ে বেশি কী চান আপনি তরুণদের কাছ থেকে? আচ্ছা, এটা এই সমালোচনা খুব অন্যায় হবে। এখন সমালোচনা হতে পারে যে আমরা জাতিগতভাবে ছেলেরা যেটুকু ধাক্কা দিয়েছে এই তরুণদেরকে যারা বিভ্রান্ত করেছে এদেরকে ধরুন, এদেরকে আপনি ধরুন। আপনি সেনাবাহিনীকে ধরছেন না কেন? আপনি আসিফ নজরুলকে ধরছেন না কেন? আপনি অন্যান্য যারা আইনজীবীরা যারাই বলছেন না এইটাই ঠিক আছে, আমাদের ট্রেন চলে গেছে, এখন আর করা যাবে না বাংলাদেশ রাষ্ট্র, এদেরকে বলছেন না কেন? তরুণদের কেন ধরে দিচ্ছেন? তরুণরা কী অন্যায় করেছে? তারা তারা তাদের যে দায়িত্ব আসলে করেছে তারা। এখন তরুণদের দুর্নীতি করে, ও 20 কোটি টাকা নিচ্ছে, 100 কোটি টাকা, এইসব কাহিনী বললে তো লাভ হচ্ছে না। এটা তো একই সঙ্গে কী করছেন আপনি? একই সঙ্গে আপনি ওই সে চোর, বাটপার, দুর্নীতিবাজ, লুটেরা এদের পক্ষে আপনি তরুণদেরকে আপনি আন্ডারমাইন করছেন। কারণ তরুণদের রাজনীতি আশাটা ইতিবাচক। তরুণদের বিপুল সংখ্যক তরুণরা যখন এই কদিন আগে তারা ক্যারিয়ার নিয়ে ভাবতো, আর তারা এখন রাজনীতি, দেশ গঠন নিয়ে, রাষ্ট্র নিয়ে ভাবে। তো বিরাট ব্যাপার। আপনি এটা কেন তরুণদের বিরুদ্ধে যাবেন? আমি তরুণদের পক্ষে 100 ভাগ আনকন্ডিশনাল। আপনি যেহেতু কি করা গেল না বলছিলেন, আপনি 2013 সালে যে সংবিধান ও গণতন্ত্র বই লিখেছেন সেটার 28, 29, 30 পৃষ্ঠায় আপনি লিখেছিলেন 9টা ধাপের কথা, যে এই 9টা ধাপ মোটামুটি পার হতে হবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে হলে। 71-এর মুক্তিযুদ্ধ কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা 24-এর গণ অভ্যুত্থান, আমরা কি এই ধাপগুলো পার হতে পারলাম? আমি যতদূর বুঝি আপনার 7 নম্বর ধাপে গিয়ে জুলাই গণ অভ্যুত্থান আটকে গেছে, কারণ আপনি বলছিলেন যে সাংবিধানিক প্রতিবিপ্লব যাকে বলছেন সেইখানে গিয়ে আটকে গেল। এই আটকে যাওয়াটা কেন হলো? মানে আমাদের এই ধাপগুলো পার করে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে কেন যেতে পারলাম না? সংবিধান ও গণতন্ত্র আপনাকে ছিল মূলত একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যখন সে উত্থান ঘটে তার যে রাজনৈতিক রূপটা, চরিত্রটা সম্পর্কে একটা আলোচনা। সেটা প্র্যাকটিক্যাল ইস্যু আকারে না থাকলেও থিওরিটিক্যালি, লিগালি তা কী হতে পারে, কীভাবে এই তর্কগুলো চলে, এটা এরশাদ বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি তো কথাটা বলেছিলাম। এরশাদ বিরোধী আন্দোলনের সময় একটা গণঅভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু ত্রিদলীয় জোটের রূপরেখার নামে সেটাকে নস্যাৎ করা হয়েছে। আচ্ছা, কিন্তু সেটা হিস্টোরিক্যালি আপনি যে খুব বেশি অগ্রসর হতে পারতেন তখন, এটা আমি মনে করি বাস্তব বিষয়টা ছিল না। কিন্তু এবার কিন্তু বাস্তবটা ছিল, বাস্তব পরিস্থিতি ছিল। যদি তারা আমি বরং বলবো গণ অভ্যুত্থান গঠন বইতে যে রাষ্ট্র গঠন কি করে করতে হয়, মানে যেটা আপনার 2023-এ লেখা, দেশে যেটা লেখা, ওখানে পরিষ্কার ধাপে ধাপেটা ছিল। এটা ছাত্ররা এটাকে বাস্তবায়িত করতে পারে না দুটো কারণ। একটা হচ্ছে ছাত্রদের মধ্যে পড়াশোনার অভ্যাস এখনও কম, এবং তারা এখনও তত্ত্বকে মনে করে তত্ত্বটা রাজনৈতিক চর্চার অন্তর্গত না। মানে তত্ত্বচর্চার যে রাজনীতি, এটা তাদের মাধ্যমে এখনও আসে না। মানে আপনি তো তাত্ত্বিকভাবে পরিষ্কার থাকতে হবে। আপনি একটা রাস্তায় যাচ্ছেন, আপনি কোন দিকে যাবেন, আপনি কোন মোড়ে নেবেন, বাঁয়ে যাবেন না ডানে যাবেন, আপনি তাকে আগে ধারণা থাকতে হবে। ফলে এই তাত্ত্বিক ব্যাপারে তরুণদের মধ্যে এই অশিক্ষাটুকু, এই অজ্ঞানতাটুকু কিন্তু আছে। এটা কিন্তু আছে এই জুলাই গণঅভ্যুত্থানে। যদি আপনি বলেন এটা ব্যর্থতা, তরুণদের ব্যর্থতা, এটা একটা বড় কারণ। আজকে তারা কিন্তু আরও বড় জায়গায় পৌঁছে যেতে পারতো, এখন বড় বড় নেতা এসে যেত, তাদের একটা ব্যক্তিত্ব নিয়ে তারা দাঁড়াতো। এটা আমি নিশ্চিত ছিলাম যদি তারা ওই তাত্ত্বিক দিকটা সম্পর্কে পরিষ্কার থাকতো। তো সেটা হয়নি। এটা নিয়ে আমরা হাউতেশ করার কিছু নেই। কিন্তু বড় কাজ কী হয়েছে? বড় কাজটা হয়েছে যে রাষ্ট্র গঠন করবার প্রশ্নটা, এই যে আপনি আমাকে যে প্রশ্ন করছেন, এটা ইম্পসিবল ছিল
আপনার এই 24-এর আগে আপনি এই প্রশ্ন কখনো করতে পারতেন না। ফলে এই প্রশ্ন আপনি করছেন যেহেতু জুলাই গণঅভ্যুত্থান হয়ে গেছে, যেহেতু জুলাই গণঅভ্যুত্থান ঘটে গেছে, এখানে আমরা রাষ্ট্র গঠনের প্রশ্ন, সরকার এবং রাষ্ট্রের পার্থক্য, ভূরাজনৈতিক আমাদের বাস্তবতা, এখনকার কী পদক্ষেপগুলো আমাদের নিতে হবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখন আমাদের এই রাজনীতির সামনে এসে গেছে। যে রাজনৈতিক দলগুলো মনে করে যেগুলোকে অস্বীকার করে শুধু নির্বাচনের কথা বললে তারা পার পেয়ে যাবে, এটা ইম্পসিবল। এটা আমি আপনাকে একেবারে কি বলবো, অন রেকর্ড এটা বলছি। যদি এটা বিএনপিটা মনে করে বিএনপি ভুল করছে, যদি জামাত মনে করে জামাত ভুল করছে। তাই আমি বলি সেদিক থেকে কীভাবে তারা আগামী দিন রাজনীতির ভূমিকা পালন করে এটা এখনও পরিষ্কার নয়, কিন্তু অ্যাটলিস্ট আমরা জানি যে গণঅভ্যুত্থানের পরে যে চেতনার যে একটা বিস্তৃতি ঘটেছে, একটা যে নতুন যে গণচেতনাকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়, এটাকে এড়িয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট। ফরাদ ভাই, আপনি বারবারই নির্বাচনটাকে কি এক ধরনের অগুরুত্বপূর্ণ করে দেখছেন? মানে মানে নির্বাচন এবং নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। আপনি কেন নির্বাচন গুরুত্বপূর্ণ করবেন? এটা আমাকে উত্তর দেন, আমি বাকিটা উত্তর দেবো। মানে নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। আপনি গণতন্ত্র চান না নির্বাচন চান? না, মানে দুইটাই তো চায়। নির্বাচন তো গণতন্ত্র না, নির্বাচন একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি। গণতন্ত্রের তিনটা একটা মতাদর্শের দিক আছে, একটা কি ব্যক্তি স্বাধীন, হ্যাঁ, ফলে তার সেই ব্যক্তির স্বাধীনতাকে নিশ্চিত করা, এটা তাহলে একটা হলো তার মতাদর্শের একটা দিক আছে। সেকেন্ডলি গণতন্ত্র এটা গণতন্ত্র রাষ্ট্রের একটা বিশেষ রূপ। কেমন সে কেমন করে তার যে সেপারেশন অফ পাওয়ার থেকে শুরু করে আরও বিভিন্ন রকম রাষ্ট্রীয় যে কাঠামো, এটা তার একটা রূপ। তৃতীয় হচ্ছে তার একটা গাঠনিক ভিত্তি গণতন্ত্র। ফলে গণতন্ত্র তো রাষ্ট্রেরই রূপ, গণতন্ত্র তো নির্বাচন কোনো সম্পর্ক নেই। গণতন্ত্র থাকলে তো নির্বাচন, গণতন্ত্রের চর্চা হয়। তো আপনি গাড়ি বানালেন না, আপনি ঘোড়া নিয়ে লাফালাফি করছেন, এটা কি অর্থ? এটা কোনো অর্থ নেই তো। নির্বাচন সিম্পল প্রসেস। আপনি নির্বাচন যদি আপনি বলেনও, তাহলে আপনি পরিষ্কার বলতে হবে কিসের নির্বাচন চাইছেন আপনি। বলুন, আপনি বলেন কি নির্বাচন চান? সরকার নির্বাচন, একটা সরকার গঠনের নির্বাচন। আমাদের রাষ্ট্রীয় গঠন করি, সরকার গঠন করে বলুন কেন? এদেশে সমস্যাটা কোন জায়গায়? তাহলে নির্বাচন তো লাগবে, আমার সরকার গঠন করতে হবে। আমরা যদি গণপরিষদ নির্বাচন করি তখন তো আমার নির্বাচন লাগবে। আমি যদি স্থানীয় সরকার করি তাও তো আমার নির্বাচন লাগবে। ঠিক আছে, আমি যদি সিটি কর্পোরেশন নির্বাচন করি তাও তো নির্বাচন লাগবে। ফলে নির্বাচনটা প্রক্রিয়া মাত্র, কিন্তু নির্বাচন সেই প্রক্রিয়া জনমত তৈরির, সামষ্টিক অভিপ্রায় তৈরির একটা প্রক্রিয়া মাত্র, এটাই একমাত্র প্রক্রিয়া না। যেমন আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে কথা, এটা কিন্তু সামষ্টিক অভিপ্রায় তৈরি করার একটা প্রক্রিয়া। কেন? আপনি আমাকে সুযোগ দিচ্ছেন, স্পেস দিচ্ছেন ডিজিটাল মিডিয়ার মধ্যে। ফলে আমার পক্ষে বিপক্ষে লোক হয়তো কথা বলবে, বিরুদ্ধে বলবে, এর মধ্যে কিন্তু জনগণ একটা মত তৈরি করবে। এটা তো প্রক্রিয়া, একটা সমষ্টিগত ধারণা তৈরি। ডেফিনেটলি। তাহলে এটা আপনি এখন যেটা করছেন এটা কিন্তু বলে গণতন্ত্র। আপনি কেন কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি নির্বাচনের কথা আমাকে কেন বলেন? এখন আমি নির্বাচন প্রসঙ্গে আরেকবার আসবো। আপনি গণতন্ত্রের যে রূপটা বললেন, আপনি আবার আপনার লেখায় পড়ছিলাম, আপনি বলছেন বাংলাদেশে গণতন্ত্র একটি অপরিচ্ছন্ন শব্দ। হ্যাঁ, বলেছি তো। এই জন্য যেহেতু আমরা অস্পষ্ট, এটা বলতে আমরা কি বুঝাই? যেমন আপনি গণতন্ত্র বলতে নির্বাচন করছেন, অস্পষ্ট না? না, আমি গণতন্ত্র মানে নির্বাচন বলি। আপনি একটাকে বলেন, কিন্তু গণতন্ত্র, আপনি যখন নির্বাচনের কথা আমাকে প্রশ্ন করলেন, তার মানে আপনার মনের মধ্যে রয়েছে যে গণতন্ত্র মানে নির্বাচন মানে গণতন্ত্র। এটা তো অস্পষ্ট না, তাহলে আপনাকে গণতন্ত্রেরই কথা বলতেন। তাই গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশে 2023 সালে 24 সালে গণঅভ্যুত্থান পরে কী ধরনের রাষ্ট্র আমরা বানাইতে পারতাম, এটা নিয়ে আমরা আলোচনা করতাম। না, আমি সেই প্রশ্নটাই করছিলাম আপনাকে। মানে সরকারটাকে তো দুর্বল বলছেন, সরকারের ফাংশনাল ক্যাপাসিটি অনেক কম। এই সরকারের দ্বারা কিংবা এই সরকার যারা পরিচালনা করছে তাদের দ্বারা এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে ঢোকা কি সম্ভব? এই সরকার গঠন করে না, মানুষের মধ্যে, মানে গণমানুষ। আবারও ভুল করছেন। রাষ্ট্র তো, সরকার তো রাষ্ট্র গঠন করে না, রাষ্ট্র গঠন করে জনগণ। রাষ্ট্র গঠন করে জনগণ। সেই জনগণের অবস্থানটা কোথায় এখন এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায়? খুব ভালো অবস্থা না থাকলে আপনি আমার কাছে কেন আসছেন ভোরবেলা এত কষ্ট করে? খুব সিম্পল ব্যাপার। যদি এতই গৌণ হতো তাহলে আপনি কেন এত কষ্ট করবেন আমার জন্য? তার মানে আমার এই বক্তব্য শোনার মতো জনগণ তৈরি হয়েছে। আজকে থেকে 15 বছর এই কথাগুলো শোনার জন্য জনগণ তৈরি ছিল না। এটা তো বিরাট গুণগত পরিবর্তন, এটা বিরাট পরিবর্তন। তাহলে তো একটা মানে ভালো প্রক্রিয়াগত উন্নয়নের দিকেই বাংলাদেশ এগোচ্ছে। ডেফিনেটলি। আপনি তো নেতিবাচক বলছেন, আমি তো একবার খারাপ। না, আমি নেতিবাচক ইতিবাচক কিছুই বলি নাই। মানে তাহলে কি বাংলাদেশ সঠিক রাস্তায় আছে? না, এবার এই যে সঠিক বেঠিক এই তরগুলো পলিটিক্স এগুলো হয় না, এটা তো করার বিষয়, সঠিক তো ব্যাপার মানে এটা তো একটা লম্বা সময়ের প্রক্রিয়া। না, তাও না, করার বিষয়, আপনারও করার বিষয়, আমারও করার বিষয়, মানে চর্চা করার বিষয়। ডেফিনেটলি। তার মানে গণমাধ্যম কী ভূমিকা রাখবে, আমি বা আমার মতো যেসব বুদ্ধিজীবীরা আছেন বা যারা এই রাজনৈতিকভাবে সক্রিয়, তারা কী ভূমিকা পালন, তার উপর ভিত্তি করে বুঝবো জানা বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে কি না যাচ্ছে। অন্তত সেদিক থেকে আমরা বলতে পারি যে আপনার হাতে একটা পত্রিকা নিয়ে বসে আছেন, আমি একটা সাপ্তাহিক চিন্তা বের করছি, চিন্তা তো আমি বের করতে পারছি, ঠিক আছে, এটা হাসেন আমাদের বের করতে পারতাম না। ফলে এখন এই চিন্তাটা আমাকে বের করে দিতে হবে, আমাকে এডুকেট করতে হবে, আমাদের এখানে অভিমান করতে লাভ নেই।
যে আমি হ্যাঁ পারলাম না, সাংবিধানিক প্রতি হলো হয়ে গেছে, এখন আমি ঘরে বসে থাকবো, তাহলে তো হচ্ছে না। আপনাকে তো অবশ্যই কাজ করতে হবে। তাহলে গণতন্ত্র যারা চায় তাদেরকে তো কাজ করতেই হবে, এবং সে কাজের মধ্য দিয়েই আপনাকে এটা নতুন রাষ্ট্রটা আপনি গঠন করবেন। সেদিক থেকে যদি আপনি বলেন তাহলে নিঃসন্দেহে কাজ করার পরিস্থিতি বাংলাদেশে আছে। তার মধ্যে কি ঝুঁকি নেই? হ্যাঁ আছে। আমাকে ঝুঁকি দিচ্ছেন আবেদনের অত্যন্ত রাইট উইং যারা ধর্মবাদী, হ্যাঁ, যেটা ধর্মবাদী জাতীয়তাবাদ আমি যেটাকে বলি, এটা এক ধরনের ফ্যাসিজম। ও বলছেন এটা ফরামদাকে কত করতে হবে, আছে তো এরকম। তো আপনি তাদেরকে আমি ভয় পেয়ে কি আমি ঘরে ঢুকে যাবো? তার মধ্যে আমি ভয় পেয়ে কি আজকে ধরনের তারা মাজার ভাঙছে এটাকে বন্ধ করবো না? আমি কি ভয় পেয়ে তাদেরকে মোকাবেলা করবো না? আমি কি তাদের ভয়কে আমি ইসলাম পড়বো না? তাদের ভয়কে আমি ইসলাম ছেড়ে দেবো? ইট ইস পার্ট অফ মাই রিলিজন, এটা আমার কালচারের অংশ, এটা আমার রাষ্ট্র গঠনের অংশ। ফলে আমি তো তাদের কথাতে ভীত হব না। ফলে এটা তো সমাজের শক্তি, সমাজের শক্তি যখন উত্থিত হয় এটাকে তো দমন করার ক্ষমতা পৃথিবীর কারণে নেই। ফলে আমি মনে করি যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সমাজের কিছু শক্তি, যে শক্তিটা এতদিন সুপ্ত ছিল, সে শক্তি কিন্তু হাজির হয়ে গেছে। এটাকে আপনি নির্বাচনের কথা বলে লুটেরা মাফিয়া শ্রেণীর হাতে তুলে দিয়ে আপনি শক্তিকে আবার ওই যে দূতের মতন বোতলে ঢোকাবেন, ইম্পসিবল। এটা আমি অন রেকর্ড বলে যাচ্ছি আজকে। নির্বাচনটা একপাশে সরিয়েই রাখি, আপনি যে জনগণের অভিপ্রায়ের কথা বলছেন, যেটা ইতিমধ্যে হাজির হয়েছে, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে ঢোকার জন্য যে চর্চার কথা আপনি বলছেন, সেইখানে তো নানান অ্যান্টি ফোর্সও যুক্ত হচ্ছে। খুব ভালো থাকবেই তো, বাহ, এটা আমার মানুষ না। মানে মতের ভিন্নতা তো থাকবেই, কিন্তু ধরেন আপনি একটু আগে বললেন যে এই যে ধর্মবাদী রাজনীতি কিংবা উগ্রপন্থা, ভূ রাজনীতি বলতে পেরেছি আপনি, আমি খুব ভালো বলতে বুঝে গেছি আপনার প্রশ্নটা। আমি ভূ রাজনীতি বাস্তবাদিক আমাদের পক্ষে আনসার ইজ নো। ঠিক আছে, ওকে। এখন একটু আগে আপনি আসার আগে কিন্তু আপনি আমাকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন যে এই ভূ রাজনৈতিক বাস্তবতার মধ্যে যে কিছু কিছু গুণগত পরিবর্তন ঘটে গেছে, এটাকে কি আমি ব্যবহার করতে পারবো? আনসার ইজ ইয়েস। ঠিক আছে, আপনি ভেনিজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইন্টারফেয়ার করলো, এর ফলে আন্তর্জাতিকভাবে একটা জনমত তৈরি হয়েছে যে কোনো বিশ্ব ব্যবস্থা বলে কিছু ব্যবস্থা নাই, আমাদেরকে সার্ভাইভ করতে হবে। তাহলে যদি সার্ভাইভ করতে হয় তাহলে ভূরাজনৈতিক বাস্তবতাকে আমাকে নতুন করে ভাবতে হবে, নতুন সমীকরণ লাগবে। এইগুলা কারা দেখায়? এটা তো আমাদেরকে দেখাবার কথা, আমাকেই তো দেখাবার কথা। তাহলে সমাজের যারা গুরুত্বপূর্ণ মানুষ, যারা সেই পথটা দেখায়, সেই পথে তুমি এই পথে গেলে তোমার জন্য বিপদ বেশি, তুমি সত্যকে মোকাবেলা করতে পারবে না, এইটা সহজ পথ যাও, বা তুমি এটা সদর রাস্তায় গেলে তোমাকে মেরে ফেলবে, একটু গলিগঞ্জি দিয়ে পার হয়ে যাও। এটা তো বুদ্ধিবৃত্তি কাজ, এটাই আপনারও কাজ, তাই আমাদের দুজনেরই তো কাজ একই রকম। এইটা যদি আমরা পিপলকে আমরা শেখাতে পারি, দিতে পারি, দেখাতে পারি, তো আমাদের জন্য সুবর্ণ সুযোগ। এখন সুবর্ণ সুযোগ। আমেরিকা ইজ এ ডিক্লাইনিং পাওয়ার, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে, আপনি সে ল্যাটিন আমেরিকা বলুন কি আফ্রিকা বলুন, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের জনগণ ইজ রাইজিং। আজকে আপনি নিউ ইয়র্ক শহরে জোহরান মমদানি মতো একটা মুসলিম, সে কী করেছে? সে আপনার মেয়র হয়ে গেছে, এবং তাকে মেয়র করার পেছনে কারা ভূমিকা রেখেছে? বাংলাদেশের ছেলেমেয়েরা, বাংলাদেশের যে কী বলে ডায়াসপোরা, বাংলাদেশের মাইগ্রেন্টরা। তাই বিরাট সুযোগ আমাদের জন্য। তো এই সুযোগ আমরা কেন হারাবো? এই সুযোগটা তো আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। এখন ধরুন কী বলতে পারেন আপনি যে বাংলাদেশে একটা অ্যাবস্ট্রাক্ট অ্যান্টি ইন্ডিয়ানিজম ডেভেলপ করেছে। ইন্ডিয়ানিজম ডেভেলপ করেছে, এটা কাকে পুষ্ট করে? ওই যাকে আমরা বলছি ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তিকে সে এটা পুষ্ট করে, কারণ সে কিন্তু ইসলামটাকে দেখে একটা পরিচয় ছাড়া বেশি কিছু না। ইসলামের যে একটা রাজনৈতিক দার্শনিক একটা অবস্থান থাকতে পারে, যেমন ৭১ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তিনটে তো ইসলামের নীতি। আমি যদি ৭১ স্বাধীনতার ঘোষণা যদি আমরা কায়েম করতাম তো ওটা ইসলামিক রাষ্ট্র যেত, ঠিক আছে না? কিন্তু আপনি যদি পরিচয়বাদী রাজনীতি করেন, এটা মুসলমান রাষ্ট্র হইতে হবে, এটা তো ফ্যাসিজম। তাহলে এই সিম্পল পার্থক্য সাধারণ মানুষকে আমরা বোঝাতে পারছি না, কারণ এটাই তো ব্যবহার করছে কারা? রাজতন্ত্র, পেট্রো ডলার, এরা এই ধরনের ইসলামকে তারা প্রচার করছে যাতে আমাদের মধ্যে তৃতীয় বিশ্বের জনগণ তাদের ইকোনমিকে ডেভেলপ করতে না পারে, তাদের ধর্মের সঙ্গে তাদের একটা সত্যিকার আন্তরিক একটা সম্পর্ক যেন তৈরি না হয়। তখন ইসলামী দেখেন যখন মুনাজাত করেন কী বলে? আমরা প্রথমে আদানা ফিদ দুনিয়া হাসানা বলি, আগে দুনিয়া আগে ভালো করো, আখেরাত তো আল্লাহর ব্যাপার। আমি কি জানি না কি আমার আখেরাতে কী হবে, কে জানাতে যাবে, কে বেরতে যাবে, এটা কি আমরা কেউ জানি? এখন তারা কি করতেছে? তারা এসে একটা ব্যবসা বসাই দিচ্ছে, আপনি কি জান্নাত গেলে টিকিট দিয়ে দিচ্ছে সে। তো আমি এটা তো ধর্মের সঙ্গে সম্পর্ক নেই। তো এই লড়াই তো থাকবেই, এটা সব সমাজে ছিল, আমাদের সমাজে ছিল, খ্রিস্টান সমাজে ছিল না, তাদেরকে লড়তে হয়েছে না, প্রোটেস্ট্যান্ট ভার্সেস দ্য আদার্স। তো আপনি এটাকে আড়িয়ে কী করে ইতিহাস গ্রহণ করতে পারবেন না? এই লড়াইটা তো অবশ্যই থাকবে, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম, জুলাই গণঅভ্যুত্থানের পর এই লড়াইটা অনেক বেশি বাড়লো কিনা? ধরেন খুব ভালো তো, ডেমোক্রেসি হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, মনে করি অসম্ভব ভালো হয়েছে। এতদিন এটা সুপ্ত ছিল, এতদিন এটা সুপ্ত ছিল,
এটা যে রাষ্ট্র গঠনের একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা আপনাকে মীমাংসা করতে হবে। 71-এ রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি কী ছিল? বলা হলো যে আমরা শুধু বাঙালি, আমরা ইসলাম বিরোধী, মানে ইসলাম বাদ দিতে হবে। 71 সালে যুদ্ধ ছিল কি? এই ইসলাম বনাম বাঙালির লড়াই। এই তো ছিল পাকিস্তানবাদীদের বয়ান, এটা তো ছিল তথাকথিত বাঙালি জাতিবাদীদের বয়ান। এটা তো ডেড হয়ে গেছে, এটা পরাস্ত হয়েছে। কিন্তু 71 তো আপনি রিরাইট করতে পারেন ভিন্নভাবে। আপনি বলতে পারেন যে এটা জালিম ইসলামের সঙ্গে মজলুম ইসলামের লড়াই। ইসলাম তো মজলুমের পক্ষে, জালিমের পক্ষে তো না। তাহলে 71 কি বাংলাদেশের লোক কি তাদের ধর্ম ছেড়ে দিচ্ছে? ছেড়ে তো দেয় নাই বলে তো ইসলাম এখনও আছে। তো ইসলামের প্রসঙ্গ আপনাকে মোকাবেলা করতেই হবে। মোকাবেলা করার মানে হলো যে ইসলাম ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম, এটা গরিবের ধর্ম, এটা মজলুমের ধর্ম। ফলে মজলুম যখন জালিমের বিরুদ্ধে দাঁড়ায়, এটাকে বলে ইসলাম। আর যখন জালিম যখন লোকের উপর যখন অত্যাচার করে, নির্যাতন করে, বিভিন্ন রকম বয়ান তৈরি করে কোরআন থেকে হাদিস থেকে, এটা জালিমদের ব্যাপার। এই লড়াই কি আপনি এড়াতে পারবেন? এটা কোনো উপায় আছে? এটা কখনো হবে না। গরিব এবং ধনী লড়াইতে থাকবে, আপনি কেমন পারবেন? ফলে এই লড়াইটা এসে গেছে, এটা তো ভালো। তো কিন্তু মানুষের মধ্যে যে একটা মানে চরম নিরাপত্তার অভাব বোধ আমি হচ্ছে। কোথায় দেখছি? আমি তো গ্রামে ঘুরি। হ্যাঁ, আপনি তো অনেক জায়গায় ঘোরেন। আমিও তো সাধারণ মানুষের সাথে কথা বলি। সাধারণ মানুষ মানে আপনার কি এইটা আপনার মনে হয় না যে সাধারণ মানুষ অনিরাপদ বোধ করে? শহরের লোকজন অত্যন্ত বাজে লোক, এটা এত বড় ঘটনা পরে তাদের কিছু দিতে পারেনি। ডোন্ট আমাদের ন্যারেটিভ চাপে দিয়ে নেই। না, আমি কারো চাপাই দিচ্ছি না। আমি আমার বোঝাশোনার জায়গা থেকে বলছি, মানুষের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি তৈরি হয় না। তারা মনে করছে যে যারা এখন রাজনীতির কথা বলে, দল বলে, এগুলো সব লুটেরা মাফিয়া, এরা একেবারে নিচু স্তর থেকে সবচেয়ে লুটপাট শুরু করে দিয়েছে, দে শুড বি স্টপ, এটা তারা বলে। তো তারা ঠিকই তো বলে। আপনি নির্বাচন চান কেন? আপনি যাচ্ছেন নির্বাচন একটু আগে, তো জনগণ তো নির্বাচন চান, লুটেরা যদি ক্ষমতা আনতে চান, আপনি যাচ্ছেন কেন? হোয়াই ইউ ওয়ান্ট? না, আমি আমার ব্যক্তিগত কোনো কমেন্ট নাই এখানে। আপনি প্রশ্ন করেছেন, আমি বলছি না আপনি পার্সোনালি, সরি, ওটা কথা বলি ফর ড্রামার জন্য বললাম। কারণ কথাটা হলো যে এটাই তো নির্বাচন চান না ফরাদ দেয় কেন? আর ভাই নির্বাচন চাবো কেন? জনগণই তো চায়। আপনি এটা দ্বারা তো আর ইকোনমিক প্রবলেম সলভ হবে না, এটার দ্বারা তো তার খাদ্যের সমস্যার সমাধান হচ্ছে না, তার স্বাস্থ্যের প্রশ্নের সমাধান হচ্ছে না। তারপর আপনি বলতে পারেন যে ঠিক আছে, আমাদের রাষ্ট্র গঠনের জন্য একটা নির্বাচন আমাদের লাইফ ফাইন। তো ওই জায়গায় আসেন না, জনগণের বিরোধিতা করবো না। কিন্তু আপনি খালি লুটেরাদের হাতে ক্ষমতা তুলে দেবেন। আচ্ছা, আমাকে একটা ছোট্ট কথা বলেন, ছোট্ট উত্তর দেবেন আপনি। বিএনপি কি ক্ষমতায়? না, ফাইন। কোনো রাজনৈতিক দল ক্ষমতায় না। রাষ্ট্রীয়ভাবে যে বিএনপিকে তারেককে আনা, তারেককে উদযাপন করা একটা রাজপুত্রের মতো, একে কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, আমি সাংবাদিক হিসাবে আমি আপনার সাথে অন্য আলোচনায় হয়তো বলতে পারতাম, বাট এখন আমি অন রেকর্ড কোনো কমেন্ট করতে পারি না, বিং আ জার্নালিস্ট। আমি যে প্রশ্ন করছি আপনাকে, কিন্তু জার্নালিস্টের তো সেই প্রশ্নগুলোতে উত্তর দিবার, আপনি ডক্টর ইউনূসকে তো প্রশ্ন করার বিষয় আমাদের, যে আপনারা তাকে আমি কিন্তু বিএনপির বলছি, তারাকে আমি খুবই ভালোবাসি, কোনো সমস্যা নেই আমার, ঠিক আছে? আপনার প্রতি ডক্টর বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার সম্পর্কে অত্যন্ত মধুর, খুবই ঘনিষ্ঠ ছিল। কিন্তু রাষ্ট্র যখন এটা করে, রাষ্ট্র যখন একটা দলকে প্রমোট করে জনগণের বিরুদ্ধে, যেখানে জনগণ ইতিমধ্যেই কিন্তু নীরবে বলছে যে গ্রামে গ্রামে যে লুটতরাজ হচ্ছে, যত রকম আপনার এই বিভিন্ন রকম কী বলে এই অনৈতিক কাজ হচ্ছে, তার মধ্যে বিএনপি জড়িত। আপনি তাকে প্রমোট করছেন কেন? আমি না এই প্রশ্নটা একটু অন্যভাবে করতাম আসলে একটা সময় গিয়ে, যে সামনের যে নির্বাচনের কথা আমরা বলছি, আগের মতো কি এই নির্বাচনের ফলাফল অনেকটা অনুমেয় হয়ে গেছে? না, আমি সেটা জানি না। এটা ধরুন, আমি তো গণক না, আমি বলতে পারবো না। আমি বলতে পারি জনগণের সেন্টিমেন্টটা কি। ধরুন আমি গ্রামে এসেছি, গ্রামের সেন্টিমেন্টটাই আপনাকে খুব সততার সঙ্গে আমি দিচ্ছি। যেমন আরেকটা উদাহরণ দিই আমি, কোনো রাষ্ট্র তাদের গোয়েন্দা প্রধান যখন আরেকটা দলের কাছে দেখা করতে যায়, সে কি গোয়েন্দা প্রধান হয়ে থাকতে পারে? পারা উচিত? ওদের দলের পক্ষে কাজ করছে, রাষ্ট্র ফাংশন করবে কেমন? ওর তো কাজ রাষ্ট্রের পক্ষে কাজ করে, দলের পক্ষে তো কাজ করে তার কাজ না। তাহলে এই যে ইস্যুগুলো সিম্পল মনে হতে পারে, উনি কি সেটা ইররিলেভেন্ট আমার জন্য। কথা হচ্ছে এই প্র্যাকটিসগুলো করার মধ্যে দিয়ে আপনি রাষ্ট্রকে একটা ভয়ঙ্কর জায়গায় আপনি নিয়ে যাচ্ছেন। আপনি ভাবতেছেন এটা সিম্পল একটা ব্যাপার, বাট এটা সিম্পল না, সাংঘাতিক গভীর ব্যাপার। সেকেন্ডলি, ওয়াকার সাহেব শুরু থেকে নির্বাচনের কথা বলেছেন, তিনি তো নির্বাচনের কথা বলার লোক না, এটা তার কাজ না, ঠিক আছে না? ওকে, এখন আপনি ম্যাজিস্ট্রেসি পেয়েছেন, এখন আপনি অভিমান করছেন যে আমাকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, কিন্তু ওই বুথের মধ্যে কিছু করবার ক্ষমতা আমার নেই। তা আপনি নিন কেন ম্যাজিস্ট্রেসি? এর দায়িত্ব আপনার। কারণ নির্বাচন যদি খারাপ হয়, তাহলে দায়িত্ব সেনাবাহিনীর উপর চাপাবেন। তাহলে সেনাবাহিনীকে এই দায় নিতে আপনারা বাধ্য করলেন কেন? আপনি কেন একটা সেনার প্রতিষ্ঠান কি? এটা তো আমার ইনস্টিটিউশন।
আমাদের পুরো সভারেন্টির উপর নির্ভর করে। আমাদের সেনাবাহিনীর কাজ হচ্ছে আমার সীমান্ত রক্ষা করা। কি এই রাস্তা কি ভোটের বাক্স পাহারা দেওয়ার কোনো কাজ? আপনি কেন এগুলো করছেন? আপনি তো অনেক গ্রামে গঞ্জে ঘোরেন, সাধারণ মানুষ ধরেন সেনাবাহিনীর কাজ নিশ্চয়ই ভোটার বাক্স পাহারা দেওয়া না। না। সেনাবাহিনীর কাজ আমার সার্বভৌমত্ব রক্ষা করা, Exactly. আমার বহিঃশত্রুর আক্রমণ থেকে Right. রক্ষা করা। কিন্তু ওই ভোটার বাক্স পাহারা দেওয়ার কাজ যার, যে পুলিশের, যে গোয়েন্দা সংস্থাগুলোর, সাধারণ মানুষের তাদের প্রতি কি আস্থা আছে? এই গত তাহলে সে আস্থা তৈরি করেন। তাহলে এই সরকার যদি সে আস্থা তৈরি করতে না পারে তাহলে জনগণ কী করবে? আপনি তো যখন নিজেকে সরকার বলেন, তার মধ্যে প্রথম কাজ হচ্ছে পুলিশ রিফর্ম করা। তা আপনি এই যে 1.5 বছর চলে গেল, আপনি পারেননি কেন? কেন পারেননি? কোন রিফর্মটা হইলো? এই যে 11টা কমিশন, হয় নাই। 84টা ভেরি সংস্কার। গুড। তাহলে এই প্রশ্নটা তোলেন। তাহলে আপনি যদি এটা করেন তাহলে সরকারকে পুনর্গঠন কিছু একটা করেন। কিন্তু আপনি তো নির্বাচন বলে সলভ করবেন, এটা তো হতে পারে না। আপনি নির্বাচন করে আপনি এটাকে সমাধান করবেন, এটা তো হতে পারবে না। এখন ভারত বলতেছে, বা এটা আমি শোনা কথা, আই কুড বি কমপ্লিটলি রং, বলতেছে যে না, আমাদেরকে এই আওয়ামী লীগকে ইলেকশন অংশগ্রহণ করতে দিতে হবে, আমাদের 40-50 জন লোক আছে, এদেরকে ইলেকশন তারা করে আসবে। তারপর ইয়ার ইন্ডিয়ান প্রেশারের মধ্যে আপনি নির্বাচন করবেন। তখন গণপ্রধান করেছেন কেন? আপনি কি মনে করেন জনগণ এগুলো ক্ষমা করে দেবে? এত লোক মারা গেছে, ক্ষমা করে দেবে? আমরা ক্ষমা করে দেব? আমরা 20 বছর লড়াই করেছি, তা আমরা ক্ষমা করে দেব? আমরা চুপ করে থাকবো? এটা তো হবে না। ফলে আপনি তো পলিটিক্যাল ইস্যু পলিটিক্যাল রিজলভ করবেন। আপনি রাষ্ট্র গঠনের প্রশ্ন যদি ডক্টর ইউনূসের থাকে কিছু, তাকে তো কথা বলতেই হবে আমাদের সঙ্গে। আমি তো একা কথা বলছি না, আই এম নোবডি। আমি জনগণের কণ্ঠস্বর রাখার কথা বলছি, তাকে কথা বলতেই হবে। যারাই আসুক, সেটা সেনাবাহিনীর প্রধান আসুক কি জেনারেলরা আসুক, তাদেরকে কথা বলতেই হবে পিপুলের সঙ্গে। এবং তারা 1-11 তাদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা থেকে তারা মুক্ত হতে চেয়েছেন বলে আমি জানি। অনেক জেনারেল আমাকে ব্যক্তিগত পর্যায়ে বলেছেন তারা সেই ভূমিকা তারা চান না। কিন্তু এবারের ভূমিকা তো আরও খারাপ। এবার যদি আরও খারাপ হয় তাহলে আমি এই দেশটাকে রক্ষা করবো কী করে? এটা তো আমি বাংলাদেশ থাকলে তো আমাকে চিন্তা করতে হবে, এই সেনাবাহিনীতে আমি চলবো কী করে? এখান দিয়ে তো আমি কিছু করতে পারবো না। এ তো ক্রমাগত আমাকে বাধা দেবে প্রত্যেকটা কাজে। এবং তার তো কমান্ড স্ট্রাকচার থাকবে না, কারণ সৈনিকরা তাকে মানবে না। কারণ সেনাবাহিনী তো টিকে থাকে কি একটা সেনা স্ট্রাকচারের ভিত্তিতে। আপনি যখন ইমোরাল কাজ করেন, জেনারেল যখন নিজেরা লুটতরাজ করে, নিজেরা যখন দুর্নীতি করে, আপনি কি মনে করেন যে আপনি সাধারণ সৈনিকরা থাকবে, আপনাকে সমর্থন করবে? সেকেন্ডলি আমি একটা কথা বলি, আপনি এই যে র্যাব তো আপনার ইতিমধ্যে বিলুপ্ত করার কথা। র্যাবে আপনি কী করতেছেন? আপনি একটা সৈনিককে র্যাবে ঢুকাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এবং সে কী করছে? সে এই যে জুডিশিয়াল কিলিং করছে, মানে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং করছে, আইন বহির্ভূত হত্যাকাণ্ড করছে, নিরস্ত্র মানুষকে মারছে। এটা কি সেনাবাহিনীর শিক্ষা? সৈনিকের মর্যাদা মাত্রই তো সে নিরস্ত্র মানুষের কখনো সে গুলি করে না। তাহলে আপনি এই চর্চাটা র্যাবের মাধ্যমে করে সেনাবাহিনীকে ধ্বংস করছেন, এর দায়টা কে নেবে বলে না? আপনি তো এখনও এটাকে বিলুপ্ত করেন। প্রত্যেকটা মানবাধিকার কর্মী র্যাব হচ্ছে একটা ঘাতক দল, আপনি এটাকে বিলুপ্ত করেন নাই। এটা কারা করেন? এটাকে সেনাবাহিনী রেখেছে। ওটা কেন সে রাখবে? কারণ এটা তো কাজ তো তার না। আপনি যখন একটা সৈনিককে আজকে যত মনস্টার কি আয়নাঘর বলুন কি যত রকম অত্যাচারগুলো হয়েছে, এটা তো র্যাবের মাধ্যমে তারা শিখেছে। এটা তো একটা মোরাল এডুকেশন, সিরিয়াস মারাত্মক ক্ষয় হয়েছে এসব জায়গাগুলোতে। তাইলে আমরা এত বড় একটা গণঅভ্যুত্থানের পর এই গত 16-17 মাসে কি করলো বাংলাদেশ? সেটা তো আমার কথার পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পারছি কী করছে। আপনি যদি পুরোটাই খালি ইতিবাচক দেখতে চান আর নেতিবাচক শুনতে চান তাহলে সমস্যা। আমি মনে করি আমি পুরোটাই বুঝতে চাই। পুরোটা বুঝতে হলে তো এই যে ইতিবাচক অগ্রসর, যেটা আমরা যে কথাগুলো বলতে পারছি বা জনগণ যে বিষয়টা আগে বললে বুঝতে পারত না, তার সে বোঝার ক্ষমতা হয়েছে। এবং সেটা আমি মনে করি সামগ্রিকভাবে আমার বক্তব্য এটা ইতিবাচক দিকে যাবে। আমি একটা ছোট্ট কথা বলি, তার মধ্যে তাড়াতাড়ি বুঝি কেন ইতিবাচক। আপনি এই গণ অভ্যুত্থানের সময় সৈনিকদেরকে কিন্তু আপনি জনগণের উপর গুলি চালাতে তারা কিন্তু চায়নি, অস্বীকার করেছে। এটা তো বিরাট ঘটনা। তার মানে এটা আমাদের জাতীয় চেতনার মধ্যে এসে গেছে যে সাধারণ সৈনিক সেও একটা কি উর্দি পড়া কৃষক, অর্থাৎ উর্দি পড়া শ্রমিক, তার বাবা হয়তো শ্রমিক বা তার বাবা হয়তো কৃষক, সেও তার সন্তানের উপর গুলি চালাতে সে চাইছে না। তো এটা তো অগ্রগতি, এটা তো অগ্রগতি না, এটা তো চেতনাগত রূপান্তর বিরাট। ফলে এই রূপান্তরটা যখনই ঘটে এটাই তো রাষ্ট্রের রূপ নিয়ে সামনে আসে। ফলে আমরা সেই বলতে পারি আমরা সেই ক্রিটিক্যাল মুভমেন্টটা সেই মুহূর্তের মধ্যে দিকে যাচ্ছি, এবং এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং। কারণ আমি তো দেখতে পাচ্ছি জনগণকে জীবন্ত দেখতেছে। সে এই রাষ্ট্রের নির্মাণের ক্ষেত্রে তার ব্যর্থতার দিক আমার কাছে পরিষ্কার, তার যেখানে সে ইতিবাচক ভূমিকা পালন করছে সেটা আমার কাছে পরিষ্কার, এবং সে করবে। কারণ আমরা মনে করি গ্লোবালি
এবং আঞ্চলিক যে বাস্তবতা, তার কারণে বাংলাদেশে একটা বড় ধরনের রূপান্তর, আরও বড় ধরনের জুলাই গণ অভ্যুত্থানের চেয়েও আরও বড় রূপান্তরের জন্য বাংলাদেশের জনগণ তৈরি হচ্ছে। এটা পরিষ্কার আমার কাছে, আমি দেখতে পাচ্ছি দেয়ালে। সেইটার টাইম ফ্রেম জিজ্ঞেস করতে চাই না, কিন্তু মানে এই যে আবার আপনার কথায় আসে নির্বাচনের নামে সেই যে লুটেরা মাফিয়া শ্রেণীর হাতে রাষ্ট্রকে তুলে দেওয়া, কিংবা মানুষের মধ্যে যে পপুলার সভরেন্টির কথা আপনি বারবার বলেন, সেই পপুলার সভরেন্টি এস্টাবলিশ করার জন্য আবার যে জনগণ তৈরি হচ্ছে, কিন্তু এর মধ্যে দিয়ে তো আবার আরও অনেক মানে ভাঙা করার মধ্যে দিয়ে তো যেতে হবে না বাংলাদেশ। অবশ্যই আমি একটা এখন আজকে সিরাজ আলম খানের গতকাল ছিল তার জন্মদিন, আজকে তার সম্পর্কে আমি একটা বক্তৃতা দেবো। আমি পড়েছি আপনি একটা স্ট্যাটাস লিখেছেন সকালে। আচ্ছা, তার কিন্তু একটা চিন্তা খেয়াল করেন, এটা অসাধারণ তার গুণ। তিনি কিন্তু রাজনৈতিক দলে বিশ্বাস করতেন না, খুব অদ্ভুত ব্যাপার। তিনি জাসদকে কি বলতেন? গণসংগঠন। খুব অদ্ভুত ব্যাপার। তিনি মনে করতেন পার্টি করলে পার্টি ইভেনচুয়ালি রাষ্ট্রের রূপ নেয়। ফলে তিনি কি বলতেছেন যে জনগণকেই সংগঠিত করতে হবে, জনগণকেই ক্ষমতা জনগণের হাতে রাখতে হবে, এবং সে হাতে নেওয়াটাই হলো তার নৈতিক শিক্ষা, তার রাজনৈতিক শিক্ষা, তার অন্যান্য শিক্ষার মধ্যে দিয়ে আমি যেটাকে বলি সামষ্টিক অভিপ্রায়, এটা তৈরি হয়। তার মানে আজকে যে আমি সামষ্টিক অভিপ্রায়ের কথা বলতেছি, এটা তো নতুন না, এটা তো 69। তাহলে 69 থেকে এতটা কিন্তু অনেক সময় লেগেছে আমাদের এই পর্যন্ত আসছে। ইতিমধ্যে সিরাজ আলম খান এসে গেছেন, আপনার ফলে মুজিবুর রহমান চলে গেছেন, জিয়া রহমানরা চলে গেছেন। হিস্ট্রি তো এভাবেই অগ্রসর হয়। ইউরোপ তো একদিনেই অগ্রসর হয়নি, এবং আপনি মনে করেন কোনো দেশে একদিন অগ্রসর হয়নি। বড় বড় ফরাসি বিপ্লব তো একদিনে হয়নি। ফলে বাংলাদেশে মাত্র 1972 সালে আমরা একটা স্বাধীনতা পেয়েছি, এবং স্বাধীনতা পেয়েছি বটে, কিন্তু আমরা যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী নতুন, এই উপলব্ধি কিন্তু আমাদের খুব একটা ছিল না কখনো। এই উপলব্ধি এরশাদ বিরোধী আন্দোলন একটু শুরু হয়েছিল, এবারকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই প্রথম বাংলাদেশ বিশ্ব সভায় সে বুঝতে শুরু করেছে সে একটা নতুন পলিটিক্যাল কমিউনিটি। একে আপনি মুসলমান বললো এটা ভুল, একে বাঙালি বললো এটা ভুল, এটা একদম নতুন। কারণ এই মধ্যে তার ইসলাম আছে বিরাট, কারণ বাংলাদেশের ইতিহাস ইসলামের ইতিহাস, এটা তো আরবদের ইতিহাস না। বাংলাদেশের ইতিহাস তো তুরানের ইতিহাস না, তুরস্কের ইতিহাস না, ইরানের ইতিহাস না, বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। ফলে বাংলাদেশের ইসলামের ইতিহাস বাঙালির ইতিহাস, আপনি তো আলাদা করতে পারছেন না। তাহলে এই যে অবিচ্ছিন্ন, এই যে দুটাকে আলাদা করবার যে চর্চাটা, একদিকে ধর্ম, একদিকে ভাষা, একদিকে সংস্কৃতি, এটা তো মীমাংসা হয়ে গেছে। আপনি আজ পর্যন্ত কোনো ইয়াং ছেলে আজকে কি আমাদের সময় 71 পরে আপনি কি দেখতেন? নামের সঙ্গে একটা বাঙালি নাম ঢুকাই দিতেন। হ্যাঁ, মৃন্ময় আহমেদ কি কমল আহমেদ ঢুকাচ্ছেন। আজকে ওই হীনমন্যতা থেকে এসেছিল যে 71 যুদ্ধটা করেছে পাকিস্তানিরা, ফলে মুসলমানরা খারাপ, ফলে সেই নামটা বহন করে তার লজ্জা ছিল। আজকে উল্টা দেখতেছে, আপনি হাদির মতো ছেড়ে দেখেন, আজকে উল্টা দেখছেন। কারণ ধর্ম তো সমস্যা না। সে যখন আল্লাহু আকবার বলে, সে কিন্তু আল্লাহু আকবার বলে কিন্তু ওই ধর্মীয় রাজনীতির জন্য বলে না, ইনসাফের জন্য বলে, তার কিন্তু ইনকিলাব, সে বিপ্লবের জন্য বলে। ফলে আল্লাহু আকবার স্লোগানটাও ব্যবহৃত হচ্ছে গণবিপ্লবের জন্য। দিস ইজ এ ফান্ডামেন্টাল ট্রান্সফরমেশন অফ দ্য পলিটিক্যাল মাইন্ড। এগুলা এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমি কিন্তু দেখতে পারি ইতিবাচক দিকটা দেখছি, আমি খারাপ কিছু দেখছি না। কিন্তু আপনি বলছিলেন যে এটা মীমাংসা হয়ে গেছে, এটা কি মীমাংসা হয়ে গেল? মানে এই যে ধর্ম কিংবা জাতীয়তাবাদের পরিচয়ের যে বিভাজন, সেই বিভাজনের মীমাংসা হলো? কারণ সমাজে কি ডানপন্থার এক ধরনের আগ্রাসন নাই এখনো? আছে, এই আগ্রাসনটা হচ্ছে, আপনি ডেফিনেটলি বলেছি, এটা হচ্ছে গ্লোবাল ক্যাপিটালিজমের জন্য, এটা হচ্ছে রাজতন্ত্রের জন্য, এটা হচ্ছে পেট্রোলের জন্য, এটা হচ্ছে এমনকি এটা মোসাদ এবং আপনার কী বলে রয়ের প্রমোশন হচ্ছে। আপনি দেখুন, আপনাকে যদি একটা ইউটিউবে আপনি যদি ইসলামকে শুধু পরকালের একটা ধর্ম আকারে বানান, ইহলোক আপনি কিছু করতে হবে না, আপনি যা কিছু করবেন সব পরকালের জন্য। আপনি মসজিদ রাখবেন, মসজিদটা হওয়া উচিত সমস্ত কি প্রশাসন, স্থানীয় সরকার, কালচার, পড়াশোনা, সমস্ত কিছু সেন্টার হবে না। আমাদের মসজিদ তো একটা বিশ্ববিদ্যালয় হতে পারে, এটা তো একটা বিরাট স্কুল হতে পারে, কমিউনিটির সমস্ত কিছু কাজের জন্য মসজিদ, তার কি পারিবারিক বন্ধন থেকে আরম্ভ করে তার সমস্ত কিছু কাজে মীমাংসা, ফয়সলা, কি আপনার ঝগড়া হয়েছে কারো, এটা আপনার কী বলে রায় দেওয়া, কমিউনিটির যে জায়গাটা, তো সেখান থেকে মসজিদকে আমি নিয়ে গেছেন একটা হাওয়াই জায়গায়, ঠিক না? আপনি লিখে দিচ্ছেন যে এখানে কোনো দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না, এটা কি ভাঙবে না? ধর্ম তো মানুষের জীবন থেকে আলাদা কিছু না, তাকে তো জীবনের মধ্যে আসবে, তো সে কোন রূপে আসবে সেটা হচ্ছে প্রশ্ন। কিন্তু আমি মনে করি এই প্রশ্নের মীমাংসা হয়েছে, আমি এটা জোর গলায় বলবো না, আপনি ঠিক, কিন্তু মীমাংসা হবার, এই যে মীমাংসার দরকার, এটা এসে গেছে। যে কারণে এই যে গণঅভ্যুত্থানটা হলো, এই গণঅভ্যুত্থানের যে মূল যে স্পিরিটটা ছিল,
তথাকথিত ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতার বাইনারি দ্বারা গণ অভ্যুত্থান হবে না। এই বাইনারি ভেঙে দিতে হবে। ভাঙবার পরে এখন আরেকটা ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি, আগে কি ছিল জাতীয়বাদী সেকুলার ফ্যাসিজম, এখন ধর্মবাদী ফ্যাসিজম সামনে এসছে। তো বাংলাদেশি মানুষদের জন্য খুব ভালো দেখতে পাচ্ছে তো এদিকে তারা মোকাবেলা করবে। আপনি কি মনে করেন এটা পার পেয়ে যাবে? আপনি মনে করেন মানুষের ইহলৌকিক জীবনে কোনো সুখ দুঃখ নাই, তারা খালি পরকালের জন্য খালি ধর্ম করে যাবে? এটা তো ভালো। আপনি এইটা দ্বন্দ্বটা এসে গেছে সমাজ, এসে যাওয়া মানে হলো যে আজকে আমরা তাকে এড়িয়ে যেতাম, আজকে আমরা যাই এটা ধর্মীয় ব্যাপার নিয়ে কথা বলতে না। আজকে তো ইয়াঙ্গার জেনারেশন তাকে তো এড়িয়ে যাবে না। মানে দ্বন্দ্বটা স্পষ্ট হলো বলে এখন এই দ্বন্দ্বটাকে লড়াই করে মীমাংসার একটা পথ তৈরি হলো। আমরা সেকুলার জাতিবাদীকে আমরা মোকাবিলা করেছি, তাহলে ধর্মীয় জাতিবাদকে মোকাবিলা করবো, এটা সিম্পল ব্যাপার। আমি একদম শেষ প্রসঙ্গ, আপনার সাথে আলোচনা করলে আসলে কয়েক ঘন্টা করা যায়। ফরাদ ভাই, মত প্রকাশের স্বাধীনতা মানে যেটা ধরেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম একটা ম্যান্ডেট ছিল, সেইটা কি আমরা দেখলাম গত 16-17 মাসে? ধরেন প্রথম আলো যে পুরো আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি সরকারের নানান রকম সমালোচনা করতে, রিপোর্ট করতে, সেই প্রথম আলোর অফিস পুড়িয়ে দেওয়া হলো, সংবাদপত্রের নিচে জিয়াফত হলো, ময়মনসিংহে একজনকে পিটিয়ে মেরে ফেলা হলো, বলা হচ্ছিল এটা বিচ্ছিন্ন ঘটনা। আমি আপনার একটা লেখায় পড়ছিলাম যে এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা দীর্ঘমেয়াদী সামাজিক রূপান্তরের চূড়ান্ত বহিঃপ্রকাশ। অবশ্যই বলছি। সেই জায়গায় তাহলে মত প্রকাশের স্বাধীনতার প্রথমে মত প্রকাশের স্বাধীনতা অ্যাবস্ট্রাক্টলি এটা বললে এটা প্রবলেম আছে, ফিলোসফিক্যালি এবং আপনি পলিটিক্যাল প্রবলেম আছে। প্রথমত হলো যে আমরা যে চিন্তার স্বাধীনতা আর মত প্রকাশ তো এক না। কিন্তু আমাকে এটা চিন্তা সবসময় সঠিক, এবং চিন্তা সবসময় আমি বলি এটা পোয়েটিক শোনাতে পারে আপনাকে। যারা চিন্তাবিদ বা দার্শনিক, কারণ প্রথম গুলিটা ওদের বুকে লাগে, প্রথম তীরটা ওদের বুকে লাগে, কারণ তারা নতুন চিন্তা আনে, নতুন কথা বলে, এটা খুব তাড়াতাড়ি সমাজ গ্রহণ করে, ঠিক আছে না? ফলে আমাদের তো গুলি খাইতে হবে, খাচ্ছি তো, বেঁচে আছি, এটা তো একটা কী বলে, এটা দুর্ঘটনা, আমাদের বেঁচে যাওয়াটা দুর্ঘটনা তো কিছু নয়। তো আমি মনে করি সেদিক থেকে মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নটা আমাদের রিজলভ করতে হবে, আপনার সাথে আমি একমত ওটা। কিন্তু আমরা তো এখনও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে আরম্ভ করি কোনো কিছুতে করি না, সেই পুরোনো আমলের সেই আইনগুলো, ব্রিটিশ আমলের আইন তো রয়ে গেছে। এই পুরো প্রশ্ন তো রাষ্ট্র গঠনের প্রশ্নের সঙ্গে জড়িত। যে আমরা যখনই একটা গণপরিষদে তর্ক করব, যে তর্কটা আমি আপনি না করে যদি গণপরিষদে হতো, তাহলে আমরা আর্গু করতাম দুজনে মিলে যে মত প্রকাশ বলতে কী বুঝি, আমরা কীভাবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের যে বাস্তবতা, আমাদের যে বিপদের আশঙ্কাগুলো, আমাদের যে একই সঙ্গে আমাদের ইতিবাচক দিকটা, এটাকে আমরা কী করে আমরা রক্ষা করব। তো সেই তর্কটা হতে তো হবে, এটাই তো গণপরিষদ করে। কারণ মত প্রকাশের স্বাধীনতা নিয়ে তো তর্ক তো হতেই হবে গণপরিষদে। পরিষদ না, কাউন্সিল বলে একটা জিনিসের তো আলাপ আছে না, গণপরিষদ তো আপনি যেখানে আপনি সংবিধান, হ্যাঁ, সেটার একটা আলাপ তো আছে, মানে আগামী নির্বাচনের পরে যে জুলাই সনদের তো বলা হয়েছে যে নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটা নতুন গণপরিষদের নির্বাচন, এটা নাই। না, নতুন গঠনতন্ত্র না, কিন্তু তারা বলতেছে সংস্কারগুলো নিয়ে আলাপ না, এটা হতে পারে না। তো কারণ আমি আপনাকে সরকার নির্বাচন করছি, ওটা গঠনতন্ত্র নির্বাচন আর সরকার গঠন নির্বাচন এক না। আমাকে তো রাষ্ট্র বাড়িটা বানালি না, বাড়িতে কে বাস করবে সে প্রশ্নটা আসে। মানে একটা কমপ্লিট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা। হ্যাঁ, ডেফিনেটলি ইট শুড বি ফুল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। পিপল জানবে যে এখানে গিয়ে নতুন আইন তৈরি হবে, এখানে গিয়ে তর্ক বিতর্কটা হতে হবে, নতুন রাষ্ট্র কী করে গড়ে তুলবো, নতুন সরকার গঠন করবো তা না। এই এত সব আলোচনা, সমালোচনা, হতাশা, আশা, সামনের বাংলাদেশ কেমন দেখেন? খুব ভালো। মানে একটু 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 ব্যাখ্যা করে বুঝবেন ঠিক প্রথমে আমি মনে করি যে বাংলাদেশে, আমি কিছু জিনিস বলি, আমি হয়তো দেখে যাবো কিনা বলতে পারবো না, এটা আমার তো একটা বয়সে পৌঁছে গেছে। বাংলাদেশ উপমহাদেশে রূপান্তরের হাব হবে। এটা প্রথমত জিওগ্রাফিক্যালি এটা খুবই স্ট্র্যাটেজিক একটা জায়গা, মানে ভূরাজনৈতিক অবস্থানের কারণে। ভূরাজনৈতিক অবস্থানটা একটা কারণ, কিন্তু এই যে গণচেতনার যে রূপান্তরটা এবং যেসব প্রশ্নগুলো সে মীমাংসা করছে এখন, ধর্মের প্রশ্ন, সেকুলারিজমের প্রশ্ন, রাষ্ট্র গঠনের প্রশ্ন, মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন, চিন্তা এবং মতের পার্থক্য, এই প্রশ্নগুলো সে কিন্তু এখানে মোকাবেলা করছে। এটা পশ্চিম বাংলাতেও নাই, এটা এমনকি ভারতেও নেই। ফলে এটা একটা 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 জীবন্ত একটা জনগোষ্ঠীর লক্ষণ। ফলে এখানে অনেকগুলো ক্ষতি হতে পারে, অনেকগুলো বিপর্যয় ঘটতে পারে, কিন্তু এখানে ভয় পাবার কিছু নেই। কারণ কোনো পৃথিবীতে কোনো জনগোষ্ঠী রক্তক্ষয় ছাড়া, অনেক বেশি এই তাদের কি বলা যায় বিসর্জন ছাড়া, তো শাহাদাত বরণ করা ছাড়া সে বড় কিছু অর্জন করেন। আমরা তো ইতিমধ্যে অনেক কিছু আমরা কি করেছি, আমরা ইতিমধ্যে বহু
ক্ষতি আমাদের হয়েছে, বহু তরুণ কিন্তু জীবন দিয়েছে। তো এই বহু তরুণের যে জীবনতে গেছে, যে পঙ্গু হয়ে আছে, আমি মনে করি না যে এটা ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার আমি কোনো কারণ দেখি না। অন্তত আমরা যে পথ রেখে যাব বা যাওয়ার জন্য চেষ্টা করছি, আমি জানি যে এটা বহু তরুণ সেখানে এসে জড়ো হবে। আজকে আমি সিরাজুল খানের কথা বলছি, ঠিক আছে, তার সঙ্গে মেলা তর্ক আছে, বহু কিছু আছে, কিন্তু মালানা ভাসানী ওরা তো খুঁজে বের করবে ওদের পথ, এরা কি কোথায় ভুল করেছিল, এরা কোথায় ঠিক ছিল, তাদের কাছে তো মানে জনগণ তার পথ খুঁজে নেবে, নিশ্চয়ই খুঁজে নেবে। সেই 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 যে সেই অবস্থাটা এসে গেছে। আগে কি ছিল, যারা খুঁজতেছে তারা কিন্তু আমার মতো বয়সী নাই, তারা 20 থেকে 40 বছর এই বয়সের মতো তরুণরা। ফলে ওদের থেকে নতুন নেতৃত্ব আসবে। আমাদের দেখলাম তো ওদের নেতৃত্বে তো গণঅভ্যুত্থানটা ঘটবে, তো ওদের মধ্যে আসবে অবশ্যই। এই জায়গায় বাংলাদেশের এখন বুদ্ধিবৃত্তিক চর্চাটা কেমন? আপনি সিরাজুল আলম খান সম্পর্কে লিখছিলেন যে তিনি নিজেকে বক্তৃতা প্রদানকারী জননেতা হিসেবে গড়ে তোলেননি, তিনি ভেতর থেকে চিন্তা করতেন। আপনি ধরেন বাংলাদেশের রাজনীতি, কূটনীতি, পররাষ্ট্রনীতি, ধর্ম, এইসব নিয়ে আপনি যেভাবে কথা বলেন, এই বুদ্ধিবৃত্তিক জায়গাটা কোথায় বাংলাদেশের? আমরা তো কিছুটা অগ্রসর হয়েছি। সেক্ষেত্রে আমি বলি যে আমি নিজের এইটা মূল্যায়ন আমার চেয়ে আপনারা ভালো করতে পারবেন না। আপনার মূল্যায়ন আমি জানতে চাই না আপনার কাছ থেকে। বাংলাদেশের সামগ্রিক বুদ্ধিবৃত্তিক চর্চা, রাজনীতি, সেখানে আমরা পিছিয়ে আছি। আমি বলছি আমরা যদি ধরুন আজকে যদি আমরা যারা রিয়েলি, আমাদের সমস্যা কি জানেন, আমরা বুদ্ধিবৃত্তিক চর্চাকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন মনে করি, এটি হলো সমস্যা। এই সমস্যাটা যদি আমরা কাটিয়ে তুলতে পারি এবং আমাদের একাডেমিক বিশ্ববিদ্যালয়গুলোকে যদি আমরা ঠিকমতো পরিচ্ছন্ন করতে পারি, বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্ন করাটা খুব সহজ। যে আপনি কোনো শিক্ষক তার শিক্ষা দেবার যোগ্যতা খুব সিম্পল, তাকে দুটা কি বলে পিয়ার রিভিউড জার্নালে বছরে কমপক্ষে 2টা আর্টিকেল ছাপতে হবে। যদি সে ছাপতে না পারে সে বিশ্ববিদ্যালয় অধ্যাপক করতে পারবে না। এই নীতির ভিত্তিতে বিশ্ববিদ্যালয়কে ক্লিন করা দরকার। তাহলে কিন্তু বুদ্ধিবৃত্তি, কারণ এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নিয়োগ হয়েছে দলীয় জায়গা থেকে, দলীয় স্বার্থে। এটাকে পরিষ্কার করতে হলে এই নীতিটা কায়েম করতে হয়। ফলে আমরা যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের সুযোগ পাই, তাহলে কিন্তু আমরা দুটো কাজ খুব দ্রুত করতে হবে। একটা হচ্ছে আপনার ডেফিনেটলি আমাদের একাডেমিগুলো, এখন যে একাডেমিগুলো আমরা প্রাইভেটাইজ হয়ে গেছে সেটা আরেকটা ক্ষতিকর। কিন্তু আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে আমরা সিম্পলি বলতে পারি 2টা বছরে পিয়ার রিভিউড জার্নাল আর্টিকেল ছাড়া কারোরই শিক্ষা দেবার, অন্তত উচ্চ শিক্ষা দেবার কোনো অধিকার নেই, নাম্বার 1। ফলে বুদ্ধিবৃত্তির জগৎটা তো একটা তার একাডেমিক চরিত্র আছে তার, ঠিক আছে, সেই জায়গায় আমরা তো পৌঁছাতে পারিনি। এটা দ্রুত আছে আমাদের। কিন্তু পৃথিবীতে যেসব জনগোষ্ঠীগুলো বিকশিত হয়েছে শুরুতে তো তারা এরকমই ছিল, এটা তো হাউচেস করে কোনো লাভ নেই। আর সেই কাজটা তো আমাদের করতে হবে। পৃথিবীতে দেখেন আমি বলতে একটা কোনো বিশ্ববিদ্যালয় কাজ করেছিল, করেন নাই তো, তার বাইরেই তো কাজ করেছে, আমাদের মধ্যে তো কাজ করেছে, সমাজকে পথ দেখিয়েছে, তারপর পরবর্তী সমাজ সেখান থেকে শিক্ষা নিয়েছে এবং ধীরে ধীরে সমাজ সামনে এগিয়ে গেছে। ফলে আমি মনে করি, আমি নিশ্চিত যে আমি একমাত্র নই, আরও অনেকে আছেন বাংলাদেশে, তারা অনেক ইতিবাচক ভূমিকা রাখছেন বিভিন্ন ক্ষেত্রে। হয়তো আমি একটু দর্শনের দিকে আমার ঝোঁক, রাষ্ট্রের দিকে ঝোঁক, কিন্তু অনেকে অসাধারণ বিজ্ঞানী আছে আমাদের। এবং যেটা আমি এবারকার বিশেষত, আগে তো সে রাষ্ট্রের কাছে থেকে রাষ্ট্রকে দেখিনি, কিন্তু আমি বিস্মিত হয়েছি যে আমাদের অনেক বড় বড় বিজ্ঞানী আছে এবং তাদেরকে দিয়ে আমরা বাংলাদেশকে ইকোনমিক্যালি ডেভেলপ করা, একটা টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনের দিকে আমাদের চলে যাওয়া, এটা খুবই সহজ, খুবই সহজ একটা কাজ। এবং সেদিক থেকে আমি অত্যন্ত আশাবাদী। ধন্যবাদ ফাহাদ ভাই। আপনি মানে নানান রকম চারিদিকে হতাশার মধ্যেও আপনি অনেক দোষ ত্রুটি সম্পূর্ণ হলেও আপনি একটা আশার কথা শোনালেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে আপনার কথা অনেক অনেক আনন্দ পেলাম, কারণ আমি খুব ভালো লাগে যে আপনি পড়ছেন, ফলো করছেন আমাকে, এটা আমাদের সত্যি সত্যি গর্বের বটে। ধন্যবাদ ফাহাদ স্যার। আমরা কথা বলছিলাম বাংলাদেশের অন্যতম দার্শনিক চিন্তক, যাকে বলা হয় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম তাত্ত্বিক নেতা। চারিদিকে যত রকম হতাশার কথা শুনি, তার মধ্যেও ফরহাদ মজার মনে করছেন বাংলাদেশ একটা সঠিক দিকে এগিয়ে যাচ্ছে এবং জনগণ ঠিকই তার পথ খুঁজে নেবে। আমরা সবার কথা শুনতে চাই, সবার কথা বলতে চাই, কারণ আমরা চাই কথা চলুক।